আসসালামু আলাইকুম বন্ধুরা, ভয়ানক ভালোবাসা গল্পের ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। রিম হাত ঝটকা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। ঢুকেই গল গল করে বমি করে দেয়। জ্বরে শরীর নাকি চলছিল না, এদিকে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের দিকে তাকিয়ে পিঠে ঔষধ চালান করার সাদৃশ্য ভেসে উঠতেই আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। নিজে নিজেই হাসতে শুরু করে। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ভিতরে আসে। তেতো ঔষধ খাওয়ার জন্য মুখটা এখনও তেতো লাগছে, গা শিউড়ে উঠছে, চোখ মুখ কুচকে এগিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। কি মারাত্মক সুন্দর হাসি, হার্ট ব্রেক করার মতো। এই হিটলার হাসছে, কি রহস্যময়ী হাসি, মায়া ধরা চোখ, মুক্ত ঝরানো দাঁত। ভাইয়াকে এর আগে কখনো হাসতে দেখিনি। ইনি এত সুন্দর হাসতে পারেন। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অনমনে বলে ওঠে। রিমঝিমকে নিজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সৃজন হকচকিয়ে জিজ্ঞেস করে, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমাকে এর আগে দেখিসনি? আমি তো জানতাম আপনি হাসতেই জানেন না, জানেন শুধু আমার সাথে হম্বিতম্বি করতে। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিলেন ডাক্তার সাহেব। কত সুন্দর হাসতে পারেন। আপনার হাসিতে তো আমি পাগল হয়ে যাব। কি নেশা ধরা সেই হাসি। অন্যমনস্ক হয়ে বলে। নিজের এত প্রশংসা শুনে এবার কিছুটা ইতস্তত বোধ করে। তাও আবার নিজের প্রিয়সীর মুখে শুনলে তো মন উল্টাপাল্টা কিছু করতে চাইবে। কি বললি? আরেকবার বল, আমি ঠিক শুনতে পাইনি। কাট কাট গলায় বলা কথাগুলো কানে ভেসে আসতেই চমকে যায়। আমি আবার কিছু উল্টাপাল্টা বললাম না তো? মনে মনে কি হলো, কি ভাবছিস? কিছু না কিছু না, দ্রুত উত্তর দেয়। সৃজন উঠে দাঁড়ায়। রিমঝিম পাশে বসে রিমঝিমের দিকে তাকায়। সৃজন আবার কি করবে এই ভেবে রিমের অস্থির অবস্থা। রিমের উপর একটু ঝুঁকতেই ভয়ে চোখ বন্ধ করে নেয়। ডান হাত কপালে রেখে জ্বর চেক করে উঠে আসে। মেডিসিন পানি নিয়ে আবার সামনে বসে। নাটক না করে এগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এমনিতেই কথা শুনিস না, এজন্য মেজাজ খারাপ হয়ে আছে। তার উপর জ্বর বাঁধিয়ে বসে আছিস। মেডিসিন না খেলে কিন্তু জ্বর কমবে না। চোখ মেলে সৃজনের দিকে তাকায়। মন খারাপ করে গালে হাত দিয়ে ঔষধের দিকে তাকায়। একটু আগে সেই ঔষধ চালান করার টেকনিকটা আবার ইউজ করব? আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি রাজি। বাঁকা হেসে, না, তার দরকার নেই। সৃজন যত্ন সহকারে সব মেডিসিন খাইয়ে দেয়। জ্বর এখনও অস্বাভাবিক মাত্রায় আছে, তাই রিমকে শুইয়ে দিয়ে জলপট্টি দিতে শুরু করে। রিমঝিম শুধু অবাক চোখে সৃজনের পানে চেয়ে আছে। সৃজনের চোখে আজ সত্যিই নিজের জন্য চিন্তা দেখতে পাচ্ছে। প্রতিটা ছোঁয়া মনে হচ্ছে যত্নের, দৃষ্টিরেখায় অদ্ভুত ভাষা। রিমঝিম আজকে সৃজনকে এক অন্য মানুষ আবিষ্কার করে, যে তাকে কষ্ট দিতে নয়, ভালোবাসতে এসেছে। আচ্ছা, ভাইয়ার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? কই, এর আগে তো আমার তা মনে হয়নি। সবসময় তো শুধু খিচখিচ করেন। মনে মনে কিছু সময় পর পট্টি দেওয়া শেষ করে ড্রয়ের থেকে মলম বের করে কপালে লাগিয়ে দেয়। আলতো আঙ্গুলে হালকাভাবে বুলিয়ে দেয়। উঠার দরকার নেই, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঘাড় কাত করে হ্যাঁ সম্মতি জানায়। রুম থেকে বেরিয়ে স্মৃতির রুমে যায়। কে জানে ওর কি অবস্থা, সকালে তো পাইনি। রুম তো ফাঁকা, এখানে নেই, হয়তো নিচে ড্রয়িং রুমে আছে। নিচে আসতেই তুমুলভাবে স্মৃতিকে হাঁচি দিতে দেখে। একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে, থামার নাম নেই। একটানা কয়েকবার হাঁচি দিয়ে চোখ খুলতেই সামনে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। বেশ গুরুগম্ভীর, মনে কি চলছে বোঝা মুশকিল। সুর সুর করে চলে যাওয়ার জন্য উঠতেই সৃজন গাম্ভীর্য সুরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? আমি কাল কি যেন বলেছিলাম মনে আছে? ভাইয়া, এখন তো শরীরটা খারাপ, আর কাল যেন কি বলেছিলে ঠিক মনেও পড়ছে না। এখন যাই। চোরের মতো পালাই পালাই করছিস কেন? আমি কি তোকে কিছু করেছি? স্মৃতি, আমার কথা কখনো সিরিয়াসলি নিয়েছিস তোরা? আমাকে ভয় পাবে কিন্তু কথা শুনবি না। একজন জ্বরে আধা মরা, আরেকজন সর্দিতে পিএইচডি করতে ব্যস্ত। সোফায় বসে বিরক্তি মাখা কণ্ঠে শুধায়, সর্দিতে আবার পিএইচডিও করা যায় ভাইয়া? সোফায় শুয়ে মাহিম হাসতে হাসতে বলে, এই তুই পটর পটর করবি না, গাছের ডাল এনে পিঠে ভাঙবো? রাগী স্বরে। মাহিম চুপচাপ মুখ বন্ধ করে কেটে পড়ে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর বোনকে মায়ের বকা খেতে দেখে নিজেরও মনে ভয় ঢুকে গেছে। এই জন্য সৃজনকে ভয় পায়। স্মৃতি অনুতপ্ত সুরে চোখ নামিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, সত্যিই অসুস্থ হয়ে যাব। বুঝতে পারলে বৃষ্টিতে ভিজতাম না। ঘরে ঔষধ রেখে এসেছি, খাবার পর খেয়ে নিবি।
ঠিকমতো শরীরের যত্ন নিবি, মনে থাকবে? স্মৃতি। প্রায় সন্ধে হয়ে এসেছে। রায়হান শেখ একটা ব্যাগ হাতে রিমঝিমের ঘরে প্রবেশ করে। ফুপাকে দেখে সৃজন রুম ত্যাগ করে বেরিয়ে যায়। রিমঝিম চোখ বন্ধ করে শুয়ে আছে। চেহারাটা মলিন, ফ্যাকাশে রূপ ধারণ করেছে। একদিনেই আদরের মেয়েটা কেমন শান্ত নদীর মতো শান্ত হয়ে গেছে, যে এক সেকেন্ডও এক জায়গায় থাকতো না, এদিক ওদিকে ছুটে বেড়াতো, পুরো বাড়ি মাটিয়ে রাখত, সেই এখন বিছানায় পড়ে আছে। হয়তোবা বৃষ্টিতে ভিজতে বারণ করাই ভালো ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রিমের পাশে বসে। রিম, রিম। রায়হান শেখ আদর মাখা কণ্ঠে ডাকে। রিমঝিম পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখ দুটোতে লাল আভা ছড়িয়ে গেছে, মুখে বেদনার ছাপ স্পষ্ট। এখন কেমন লাগছে মা? ভালো আব্বু, ক্ষীণ স্বরে। ঔষধ খেয়েছিলে নাকি জেদ ধরে খাওনি? হেসে হেসে জিজ্ঞেস করে। না আব্বু, খেয়েছি, ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে। রিমঝিমও হাসার চেষ্টা করে বলে। এই দেখো, তোমার ফেভারিট কি এনেছি। রিমঝিম উৎসুক দৃষ্টিতে ব্যাগটার দিকে তাকায়। ওখানে কি আছে আব্বু? তুমি তো ফুচকা পছন্দ করো, ফুচকা এনেছি, দ্রুত উঠে খেয়ে ফেলো। কিছুই ভালো লাগে না আব্বু, সবকিছুই বিষাক্ত লাগে, ভীষণ তেতো। তেতো লাগবে না, ভালো লাগবে, টক ঝাল মিষ্টি, খেয়ে দেখো, তোমারও ভালো লাগবে। প্লেটে রেডি করে রায়হান শেখ নিজ হাতে খাওয়াতে শুরু করে। প্রথমে খেতে না চাইলেও এখন আপন ইচ্ছায় মুখ বাড়িয়ে দিচ্ছে। আব্বু, সত্যিই ভালো লাগছে, টকটার জন্য আরও বেশি ভালো লাগছে খেতে খেতে। ভালো তো, খাও। রায়হান শেখ। স্মৃতি মাহিমকে দিয়েছ? আরে পাগলি, ওদের নিচে দিয়েই তোর জন্য ওপরে এনেছি। রায়হান শেখের কথার বিপরীতে রিমঝিম মুচকি হাসে। মাঝে মাঝে মনে হয় এমন একজন বাবা পেয়ে আমি ধন্য, তোমার প্রতিটা ছোঁয়ায় আদর আর যত্নে ভরা। মনে মনে কেটে গেছে 2 দিন। রিমঝিম সুস্থ হয়ে উঠেছে, তবে পুরোপুরি নয়, এখনও খেতে পারে না, যাই খায় বমি করে বের করে দেয়। রিমঝিম, স্মৃতি, মাহিম সহ বিছানায় বসে রায়হান শেখের ফোনে গেম খেলছে। সকালে অফিসে যাওয়ার আগে রিম ফোনটা চেয়েছিল, সময় কাটানোর জন্য তিনিও দিয়ে যান। এখন 3 জনই কাড়াকাড়ি করে গেম খেলতে মক্ত। আদি, তুই সেদিন পালিয়ে গেলি কেন? আজ তোকে বলতেই হবে ব্যাপারটা কি। সৃজন ঠিকমতো চেপে ধরে জিজ্ঞেস করে। আদিও না ছোড়া বান্দা, বলবে না। ভাই, আমি এখনো মেয়েটাকে কিছুই বলতে পারিনি। যেদিন মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারবো, সেই দিন তোকে বলবো, প্রমিস। তাহলে বলবি না? না। ধুর শালা। বিরক্তিতে একদিকে প্রিয়াকে নিয়ে টেনশন, আরেকদিকে এর নাটক। উফ, কি করি? মনে মনে ভাবতেই একটা বুদ্ধি মাথায় আসে। ও হ্যাঁ আদি, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা বলে ফেলাদি? 7 দিন পর প্রিয়ার বিয়ে। আমাকে বলেছিল ওর তরফ থেকে তোকে দাওয়াত দিতে, তবে আমার মনে ছিল না, আবার তুই তো ওকে সহ্যও করতে পারিস না, তাই বলতেও চাইনি, বলেই আদির মুখের এক্সপ্রেশন লক্ষ্য করে। ওহ, কবে বিয়ে ঠিক হলো? বিষণ্ণ গলায়। কয়েকদিন আগেই। তুই যাবি না? আদিরের চেহারায় কালো মেঘের ছায়ায় ছেয়ে গেছে। বিষণ্ণ গলায় বলে, চেষ্টা করব। আচ্ছা বাই, আগামীকাল দেখা হবে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইয়েস, আমি যা ভাবছি হয়তো তাই সত্যি। চিন্তা করিস না দোস্ত, আমি খুব শীঘ্রই আসছি। মনে মনে অনেক শান্তি অনুভব করে। তবে একটা চিন্তা থেকেই যায়, আমার ভাবনা যদি ভুল হয়। সৃজন হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিয়েছে। আজ থেকে ছুটি শেষ হবে। বিকেল 3টে প্রায় বাজে। গাড়ি স্টার্ট দিয়ে শেখ বাড়িতে ব্যাক করে। ভেতরে প্রবেশ করতেই এলিজা শেখ লাঞ্চ করতে বলে। ফুপি, আমি বাহিরে খেয়েছি, এখন আর খেতে পারবো না। চাবি ঘুরাতে ঘুরাতে ওপরে চলে আসে। রুমে প্রবেশ করতেই চিল্লাচিল্লি শুনতে পায়। রিমঝিম, স্মৃতি, মাহিম ফোন নিয়ে টানাকাড়ি করছে। কি করছিস তোরা? সৃজন ধমকের সুরে বলে। সৃজনের গলার আওয়াজ শুনতেই চট করে 3 জনেই হাত সরিয়ে নেয়। ফলস্বরূপ মোবাইল গিয়ে পড়ে মেঝেতে। সঙ্গে সঙ্গেই গুড়মুড় শব্দে ছেয়ে যায়। 4 জনেরই চোখ চায় মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। অলরেডি 3 জনেরই ভয়ে গলা শুকিয়ে কাঠ। এটা কি করে ফেলল? স্মৃতি, মাহিম, তোরা এখন যা, সৃজন নরম গলায় বলে। দুজনেই সুরসুর করে বেরিয়ে যায়। আমি যাই? রিমঝিম নিম্ন স্বরে প্রশ্ন করে। না, এখানেই থাকবি। ফোনটা তুলে হাতে নেয়। ওপরের গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এদিকে রিম ভয়ে কচরমচর করছে। গলায় যেন কাটা বেঁধে আছে এমন মনে হচ্ছে। সকাল 10টায় দেখে গেছি ফোনে গেম খেলছিস, এখন বাজে 3টে। এতক্ষণ ধরে গেম খেলছিলি? রিমঝিম। অসুস্থ তাই মাফ করে দিলাম, এই বলে প্রত্যেকবার কিন্তু ছাড়া পাবি না। রিম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় বসে রিমঝিমের উদ্দেশ্য বলে। চল,
তোকে আজকে ঘুরতে নিয়ে যাব, কাছেই একটা মেলা বসেছে। চট করে সৃজনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। ডক্টর সৃজন তালুকদার কি বলছে যেটা বিশ্বাসেরই যোগ্য নয়। দেখুন, মজা করবেন না, এমনিতেই এই একটা ঘরে থেকে থেকে বোরিং হয়ে গেছি। ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু লোভ জেগে যায়, দ্বিধা ছাড়াই সবগুলো কথা বলে। কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এই জন্যই বলেছি, কারণ কয়েকদিন ধরে তুই একই রুমে বন্দির মতো আছিস। ভেবেছিলাম তোর ভালো লাগবে, তাই নিয়ে যেতে চেয়েছি। শক্ত গলায় সত্যি খুশি হয়ে বলে। অসুস্থতে চেহারা শুটকি মাছের মতো হয়ে গেছে। বাহিরের হাওয়া খেয়ে যদি একটু মোটা হস তাই আর কি। রিমঝিম ভ্রু কুচকে সৃজনের দিকে তাকায়। এ আবার কেমন কথা? এনিওয়ে, কষ্ট করে একটু তাড়াতাড়ি রেডি হ। রুম থেকে বেরিয়ে যায়। স্মৃতি মাহিম সহ একটু দূরেই একটা মেলায় চলে আসে। সবাই একসঙ্গে মেলায় প্রবেশ করে। এখানে মানুষের আনাগোনা বেশি, চারদিকে হরেক রকম দোকান বসেছে। পরিবেশটা বেশ ভালোই লাগছে। স্মৃতি মাহিমের হাত চেপে ধরেছে, আর সৃজনের হাতের মুঠোই রিমের হাত। রিম বারবার সেই হাতের দিকেই তাকাচ্ছে। সৃজনের স্পর্শে এই প্রথমবার রিমের ভালো লাগা অনুভূতি কাজ করছে। তোদের যা ভালো লাগে নিয়ে নে, আমি টাকা পে করে দেব। সৃজন কিছু সময় ঘোরাঘুরি করার পর মাহিম খেলনা গাড়ির দিকে ইশারা করে। যা যা ওর চাই সৃজন দোকানে গিয়ে নিয়ে দেয়। স্মৃতি বিশেষ কিছু নেয় না, শুধু কয়েকটা জুয়েলারি আর কৃত্রিম ফুল বেছে বেছে নেয়। রিমঝিম শুধু সৃজনের দিকেই তাকিয়ে আছে। চারপাশের এই সুন্দর পরিবেশটার থেকে আজ সৃজনকেই বেশি ভালো লাগছে। নরম ব্যবহার, এত যত্ন, সব মিলিয়ে হারিয়ে গেছে অতল সাগরে। মাসটা বসন্ত না হলেও মনের মাঝে বসন্তের রং লেগেছে। রিমঝিমকে কিছু বলার জন্য তাকালে দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছিস? জোরে জোরে চমকে গিয়ে বলে, না কিছু না। তুই কি নিবি? দ্রুত পছন্দ কর। সৃজন তাড়া দিয়ে বলে। চোখ নামিয়ে সামনে তাকায়। চোখ আটকে যায় রং বেরঙের চুড়ির দিকে। এখান থেকেই একটা চুড়ির সেট চুজ করার চেষ্টা করছে, কিন্তু কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না। সবগুলোই অসম্ভব সুন্দর। চোখের পলক বারবার এদিকে ওদিকে যাচ্ছে। একটা নিলে মনে হচ্ছে অন্যটা সুন্দর। উফ, কি মুশকিল। রিমঝিমের চোখ অনুসরণ করে সেলারকে বলে, আপনার দোকানের যতগুলো চুড়ি আছে সবগুলো আমাকে প্যাক করে দিন। সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব!